So we are going to start chapter 20 about textbook, and name of the chapter is raising capital. So raising capital already we discussed earlier, and that is the different sources of financing. কোন সোর্স থেকে আমরা ক্যাপিটাল রেজ করব, দ্যাট ইজ দ্য রেজিং ক্যাপিটাল। তো এখানে আমরা মূলত হাইলাইট করব যে ইকুইটি ফাইন্যান্সিং কে হাইলাইট করব এখানে, যে কিভাবে আমরা ক্যাপিটাল রেজ করতে পারি। So think about a new firm or a venture capital firm, এটা নিয়ে আমরা দেখব। দেন কিভাবে এরা ফাংশন করে ফাইন্যান্স কোম্পানিগুলি সেটি দেখব। তারপরে আমরা দেখব আইপিও তে কিভাবে যায়, কারণ সেই আইপিওর মাধ্যমেও ফান্ড রেজ করা যায়, এবং ক্যাশ অফার, তারপরে আমাদের রাইটস অফার, এগুলি নিয়ে এই চ্যাপ্টারে ডিটেইলস আমরা আলাপ করব। তো শুরুতে আমরা যেটা বলতে চাচ্ছি যে ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট এ নিউ বিজনেস, যেটাকে বলা হয় স্টার্টআপ। স্টার্টআপ মিন্স ইউ হ্যাভ এ নিউ আইডিয়া। স্যার এটা কোন কত চ্যাপ্টার স্যার? এটা কত চ্যাপ্টার স্যার? খুঁজে পাচ্ছি না স্যার। চ্যাপ্টার 20 20। ও আচ্ছা, সরি স্যার। So you have an idea, এবং আপনি কি চাচ্ছেন, you want to start a new business। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমেই কোম্পানি স্টার্ট করতে হলে পারমিশন নিতে হবে। এই কোম্পানি ফরমেশনের আগে কি করবেন আপনি, এখন তো আপনার মধ্যে আইডিয়া আছে এবং আপনার টাকা পয়সা কিছুই নেই। আপনার স্ট্রেংথ কি, আপনার স্ট্রেংথ ইউ হ্যাভ এ ডাইনামিক আইডিয়া, and if the idea is going to be implemented, and within few years this idea will flourish and a new business will flourish in the market and it will earn huge amount of profit। তার মানে এইটাই হলো আপনার একটা পজিটিভ সাইড, যে এই আইডিয়াটা আপনার আছে, কিন্তু আপনার উইকনেস কি, উইকনেস ইজ ইউ ডোন্ট হ্যাভ এনি মানি। তার মানে আপনার সব আছে, বিজনেস কিভাবে করতে হয় সবকিছু জানেন, কিন্তু কি নাই, ক্যাপিটাল নেই। তো এখন কি করণীয়? অনেকেই হয়তো আমরা বিজনেস করতে গেলে প্রথমেই ভাবি যে নিজের টাকা পয়সা নাই, তো এখন কিভাবে বিজনেস হবে। তো এটা আসলে রাইট আইডিয়া না, কারণ নিজস্ব ক্যাপিটাল দিয়ে বিজনেস করে সেটি তো স্মল বিজনেসের ক্ষেত্রে, আপনি একটা মুদির দোকান দিবেন সেক্ষেত্রে হয়তো চিন্তা করতে পারেন, কিন্তু যারা কোম্পানি ফরমেশন নিয়ে আসতে চায়, প্রাইভেট হোক পাবলিক হোক, তারা তো অবশ্যই দে উইল থিংক অ্যাবাউট দ্য ফরেন ফাইন্যান্স, আউটসাইড ফাইন্যান্সিং, এক্সটার্নাল ফাইন্যান্সিং। তো এক্সটার্নাল ফাইন্যান্সিং এর উপরেই তারা মূলত ডিপেন্ডেন্ট থাকে। তো এরকমের আপনার যখন কোনো আইডিয়া থাকবে, এবং এই আইডিয়া যখন আপনি ইমপ্লিমেন্টেশনে যেতে চাচ্ছেন, এবং আপনার নিজস্ব কোনো ফান্ড নাই, ক্যাপিটাল নাই, তখন আপনাকে চিন্তা করতে হবে কোন সোর্স থেকে ফান্ড রেজ করা যায়। তো সেক্ষেত্রে আমাদের সোসাইটিতে এক ধরনের ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিং সোর্স রয়েছে, যেটি আমরা হয়তো অনেকেই জানি না, এদেরকে বলা হয় ভেঞ্চার ক্যাপিটাল। তো এই ভেঞ্চার ক্যাপিটাল ইনিশিয়াল কিছু মানি তো লাগবে, ইনিশিয়াল কিছু টাকা লাগবে না যে শুরু করতে, বা ইনিশিয়াল পর্যায়ে কিছু? আপনার তো 1 টাকাও নাই, আপনার আইডিয়া আছে, আপনার শুধু আইডিয়া আছে আর 1 টাকাও নাই, সেটার কথা বলছি আমি। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি কি করবেন? তো এখন আপনি কি করবেন, যেটি বললাম, আপনি যাবেন কোথায়, ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের কাছে যাবেন। ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম এরা কারা? এরা আমাদের দেশে যাদেরকে ফাইন্যান্সিং কোম্পানি বলে থাকে। বিভিন্ন ফাইন্যান্সিং কোম্পানি আছে আমাদের দেশে, আপনারা জানেন, নাম শুনেছেন না বিভিন্ন ফাইন্যান্সিং কোম্পানি? এই ফাইন্যান্সিং কোম্পানি লঙ্কামালা ফাইন্যান্স বা ব্র্যাকিপিএল, আইডিএফসি, বিডি ফাইন্যান্স, there are many। তারপরে আইপিডিসি, ডিপি, এরকম আছে না অনেক। আচ্ছা আচ্ছা। তো এই যে কোম্পানিগুলি, এই কোম্পানিগুলি কি করে, এই কাজে হেল্প করে থাকে। তার মানে এখন আপনার আইডিয়া আছে আর কিছু নেই, এখন আপনি কি করবেন, ওদের কাছে যাবেন, গিয়ে কি করবেন, আপনার আইডিয়াটা শেয়ার করবেন। শেয়ার করবেন বলতে গল্প করে না, এটা রিটেন ফরম্যাটে আর কি। তো এখন সেই প্রপোজালটা সাবমিট করবেন। এই প্রপোজালের মধ্যে কি থাকবে, আপনার আইডিয়া ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে 5 বছর আপনি বিজনেস করে কি কি প্রফিট করবেন, এই সব সব প্রফিট সহ আপনার পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা সাবমিট করতে হবে। আপনি কিন্তু বিজনেস স্টার্ট করেননি এখনো, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে সাবমিট করবেন? তার মানে সবই হলো প্রজেক্টেড, এটাকে বলা হয় প্রো ফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনি বিজনেস শুরু করলে সেলস কত হবে, সবই এস্টিমেটেড, কিন্তু সেলস কত হবে, এক্সপেন্স কত হবে,
নেট প্রফিট কত হবে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে প্রফিট কত হবে, থার্ড ইয়ারে কত, ফোর্থ ইয়ারে, মানে অ্যাটলিস্ট 4-5 ইয়ার্স এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করে, ব্যালেন্স শিট তৈরি করবেন, সব কিছু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সব রেডি করে দেন ইউ সাবমিট উইথ দ্য কোম্পানি। এখনো কিন্তু আপনার কিছুই নেই, 1 টাকাও নেই। তো দেন কোম্পানি এটাকে জাস্টিফাই করবে, তারা অ্যানালাইসিস করে দেখবে যে এটা whether it is viable or not, ফিজিবল কিনা, এগুলি তারা স্টাডি করবে। স্টাডি করে তারপরে আপনাকে কল করবে ফর প্রেজেন্টেশন। মানে এরকম অনেকেই তো সাবমিট করে, তো সবাইকে একদিন কল করে হল রুমে কল করে তারপরে আপনাকে প্রেজেন্ট করতে বলবো যে আপনি কি কি করতে চান বলেন, এবং তারা কোশ্চেন করবে আপনি। এখন আপনি এটাকে প্রেজেন্ট করবেন তাদের সামনে, এখানে ওই কোম্পানির যারা ফাইন্যান্স ম্যানেজার, অন্যান্য যারা ডিসিশন মেকার থাকে তারা সামনে থাকবে এবং আপনি প্রেজেন্ট করবেন। এবং এইখানে যা সাবমিট করেছেন রিটেন ফরম্যাটে এটাকেই প্রেজেন্ট করবেন। এবং আপনাকে যা যা কোশ্চেন করবে, হোয়াট উইল বি ইউর মার্কেটিং স্ট্র্যাটেজি, হাউ ইউ উইল এনহ্যান্স ইউর প্রফিট, or what will be your dynamic production capacity, যাবতীয় যা যা জানতে চাই সেগুলি আপনাকে কোশ্চেন করবে এবং আপনি এগুলি আনসার করবেন। এবং তাদেরকে যদি স্যাটিসফাই করতে পারেন, তারা মনে করবে যে হ্যাঁ, ইউ আর দ্য রাইট পারসন টু হুম উই ক্যান গো ফর ইনভেস্টমেন্ট, এখানে ফাইন্যান্স করা যায়। এটা যদি স্যাটিসফাইড হয়, আপনাদেরকে সিলেক্ট করে আপনাদেরকে বলবে যে হ্যাঁ, আমরা এখানে ফাইন্যান্স করতে চাচ্ছি। সাপোজ ইউ হ্যাভ বিন সিলেক্টেড, সেক্ষেত্রে আপনাকে সেটা জানাবে। তো এখন এখানে ক্যাপিটাল কত মনে করেন 20 লাখ টাকা। তো এখন এই 20 লাখ টাকা কিন্তু এখন আপনার হাতে দিয়ে দিবে না যে আপনাকে 20 লাখ টাকা দিয়ে দিলাম এবার বিজনেস করেন, বিষয়টা এরকম না। তারা এটাকে কি করবে, এটা বিভিন্ন স্টেজে আপনাকে দিবে। প্রথমে আপনাকে কিছু অ্যামাউন্ট দিবে যে আচ্ছা ঠিক আছে, এটা শুরু করার আগে তো কিছু গ্রাউন্ড ওয়ার্ক আছে, তো সেগুলি স্টাডি করেন, করে তারপরে আরো কোম্পানি ফর্ম করতে হবে, তার মানে এবারে রেজিস্ট্রেশনের বিষয় আছে, সেগুলি করবেন। তারপরে এগুলি করার পরে মানে অল্প অল্প করে আপনাকে ফাইন্যান্স করতে থাকবে, আপনি এগুলি কাজ করবেন, তাদেরকে আপডেট দিবেন, মানে দে উইল মনিটর এভরিথিং। এবং তারা তাদের লায়াবিলিটি সবকিছু তাদের, মনিটরিংটাও তাদের, তারা যেমনি গাইডলাইন দিবে সেভাবে আপনি কাজ করবেন এবং তারা টাকা দিবে। এবং প্রোডাকশনের পরে যাবেন, প্রোডাকশনের পরে এটা মানে রিয়েল ওয়ার্ল্ডে বিজনেস শুরু হয়ে গেল। এরপরেও তখনও তারা কিন্তু ফুল ক্যাপিটাল রিলিজ করবে না, স্টেজ বাই স্টেজ আপনি মার্কেটিং এর জন্য আবার খরচ দিবে, তারপরে প্রোডাকশন এক্সপেন্স এক্সপ্যান্ড করার জন্য আবার ফাইন্যান্স করবে, এরকম বিভিন্ন স্টেজে তারা ফাইন্যান্স করবে। সো দিস ইজ দ্য ফাংশন অফ এ ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। তো এখন আমরা যদি একটু ফর্মালি আসি যে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের ক্যারেক্টারিস্টিক্স গুলি কি কি, এরা কি করে, আমরা বইয়ে দেখি। Venture capital, number one, venture capitals are financial intermediary that raise funds from outside investors. এরা হলো এক ধরনের ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। এরা টাকা কোথায় পায়, আপনাকে তো ফাইন্যান্স করবে বুঝলাম, কিন্তু এরা টাকা কোথায় পাবে, দে উইল কালেক্ট ফ্রম আউটসাইড ইনভেস্টর, কোনো অন্য ইনভেস্টর থেকে তারা কালেক্ট করবে, শেয়ার ইস্যুইং এর মাধ্যমে হোক, লোনের মাধ্যমে হোক, বা অন্য কোনো উপায়ে হোক। তো এরা ফান্ড ওভাবে ফাইন্যান্স করে সেইটা আবার আপনাকে টাকা দিবে, মানে ইনভেস্ট করবে আপনার কাছে, আপনাকে ফাইন্যান্স করবে। তো এইটা হলো তাদের মেইন কাজ। সেকেন্ডলি, ভেঞ্চার ক্যাপিটালস প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন overseeing, advising and monitoring the companies in which they invest. এটা অলরেডি বলেছি, they will invest in your farm, so they will monitor, they will oversee, they will control, they will everything, they will manage, সবকিছু তারা যেমনি বলবে সে অনুযায়ী আপনাকে করতে হবে। And thirdly, venture capitals generally do not want to own the investment forever. তাদের টার্গেট আপনার এই ফার্মে কিন্তু সারা জীবন এখানে থাকবে, নট নেসেসারি। তাদের একটা টার্গেট টাইম থাকে যে আপনার এখানে ইনভেস্ট করেছে 20 লাখ টাকা, এটা যে 20 বছর ধরে আপনার এখানে এসে থাকবে তা না, 2 বছর, 1 বছর বা 3 বছর একটা সময় তাদের টার্গেট থাকে। এই সময়ের মধ্যে আপনার ফার্মকে এস্টাবলিশ করে এবং এটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেডে কনভার্ট করে দিয়ে দে উইল এক্সিট। তারা টাকা পয়সা নিয়ে মানে যত টাকা ইনভেস্টমেন্ট করেছে সেটা প্রফিট সহ নিয়ে তখন চলে যাবে, এবং তখন আপনার ফার্ম আপনার থাকবে। বিফোর দ্যাট দে উইল মনিটর, দে উইল কন্ট্রোল এভরিথিং। সো দিস ইজ দ্য ফাংশন অর ক্যারেক্টারিস্টিক্স অফ এ ভেঞ্চার ক্যাপিটালিস্ট। বুঝছেন কি?
जी सर। सर জি, এনি কোশ্চেন? নো স্যার। স্যার স্যার বাংলাদেশের দুই একটা ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে দুই একটা কোম্পানি গেছে, দুই একটা কোম্পানির নাম বলে জানা যাবে? বলা যাবে? এই যে বললাম যারা যাদের যারা এই যে ফাইন্যান্সিং কোম্পানিগুলি, স্যার না সেটা বলে মনে কোন কোম্পানি ভেঞ্চার ক্যাপিটাল টাকা নিয়ে যারা ইনক্রিজ করছে, ভালো পজিশনে আছে, এরকম কোন দুই একটা কোম্পানি? ওটা স্পেসিফিক বলতে পারবো না, তবে অনেক কোম্পানি আছে যারা প্রথমে প্রাইভেট লিমিটেড থাকে, যারা প্রথমে প্রাইভেট লিমিটেড থাকে, এটা তো ওই কোম্পানির কাছে ডেটা আছে, ওরা বলতে পারবে ওরা কোথায় কোথায় ফাইন্যান্স করেছে। কয়েকটা ফাইন্যান্স করে ঘুরলাম কিন্তু পাইলাম না আর কি। এইবার তো মাত্র ঘুরে দেখলাম, খুঁজে পেলাম না, কোনো টাকা দেওয়া নেই। ফাইন্যান্স কোম্পানি যেগুলি আছে ওরা কোন কোন প্রজেক্টে কোথায় কোথায় করেছে এর ডেটা তো ওরা বলতে পারবে। সাহেদরা তো ওখান থেকে টাকা পাইছে, ওরা আর কোত্থেকে পাইছে? জি, সে ঠিক আছে। সাহেদরা কোত্থেকে টাকা পাইছে? ও আচ্ছা, কোম্পানিগুলো থেকে বেরিয়েছে। হ্যাঁ এইসব জায়গা থেকেই তো প্রথমে নেয় যখন বিজনেস স্টার্টিং এ থাকে, এবং যে কোনো নতুন বিজনেস যেগুলি আসে সেগুলি তো ম্যাক্সিমাম এদের কাছ থেকেই নেয়। এরা এটা ফাইন্যান্সিং কোম্পানিগুলি, এরা যে ইনভেস্টমেন্টগুলি করে সব তো আর এক্সিস্টিং কোম্পানিতে করে না, নতুন অনেক কোম্পানিতে করে। আর এই নতুন কোম্পানিগুলোই তো এইগুলি যেখানে তারা মনে করে ফিজিবল বা ফাইন্যান্সিয়ালি ভায়াবল, সেগুলিতে তারা করে থাকে। তার ফাইন্যান্স কি এটা কি স্যার গ্রিনফিল্ড কোম্পানি বেশি? গ্রিনফিল্ড কোম্পানি যেগুলো ভেঞ্চার মানে ভালো হয় নাকি ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য? সেটাকে প্রায়োরিটি দেয় রিসেন্ট টাইমে, যে গ্রিন ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এটা বর্তমানে এটি প্রায়োরিটি দেওয়া হয়। যদি এরকম হয় যে আপনি কোনো প্রজেক্ট সাবমিট করেন যেটা গ্রিন ফাইন্যান্সিং এর জন্য, green financing already you know this is a term, recent time it is used, and it is environment friendly financing. environment friendly financing কি মূলত green financing বলা হয়ে Also থাকে। called climate financing. জি Green financing is also called climate financing. জি জি, না ক্লাইমেট ক্লাইমেট বলতে এখানে তো আসলে এনভায়রনমেন্ট না ফ্রেন্ডলি, তো এখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হলে একটা যদি ম্যানুফ্যাকচারিং ফার্ম হয়, ম্যানুফ্যাকচারিং ফার্ম হলে এটাকে গ্রিন ফাইন্যান্সিং বা গ্রিন কোম্পানি কখন হবে? যখন তার নিজস্ব প্ল্যান্ট থাকবে, তার বাইরে পরিবেশের কোনো ক্ষতি করবে না, সে যে এয়ারটা এমিট করবে মানে বের হবে সেটাকে আবার সে রিসাইকেলের ব্যবস্থা করবে, এখান থেকে যে বর্জ্যগুলি ইয়ে হবে সেগুলিকে সে রিসাইকেল করবে, মানে কোনো ধরনের কাউকে কিছু ক্ষতি করবে না সে, এবং নিজস্ব Environmental and গ্রিনফিল্ড গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রি বিবেচনায় নেবে। এসব জায়গাতে আপনি যদি করতে চান এরকমের কিছু, সেগুলিকে প্রায়োরিটি দেয় রিসেন্ট টাইমে। না আমি ওইটা বলছি গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রির কথা বলি। গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রিটা মানে একটা নিউ কোম্পানি আসছে যেটা গ্রিনফিল্ড হিসেবে। হ্যাঁ সেটা তো আগেই বললাম গ্রিনফিল্ড স্টার্টআপ। ইন্ডাস্ট্রি আর গ্রিন ফাইন্যান্স একই সেম? না সেটা তো স্টার্টআপ, আপনি কি নতুন কোম্পানির কথা বলছেন? স্টার্টআপ জি স্যার স্টার্টআপের কথা বলছি, স্টার্টআপের কথা বলছিলাম। স্টার্টআপেই তারা ইনভেস্ট করে থাকে এই ফাইন্যান্সিং কোম্পানিগুলি বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট, এরা স্টার্টআপে। কিন্তু আপনি গেলেই তো আপনাকে করবে না, ওটা তো আমরা প্রসেস বললাম না, যে আপনাকে স্যাটিসফাই করতে হবে যে আপনি কি না করতে প্রসেস তো চান, অবশ্যই স্যার। আপনি কি করতে চান সেটা প্রফিটেবল কিনা এটা দেখে শুনেই তো তারা করবে, এবং এটা যদি জি অবশ্যই স্যার। স্যাটিসফাই তারা হয় সেক্ষেত্রে আপনি যে কেউ আননোন, এটা আননোন ব্যক্তির জন্য এটা হলো ওয়ে, আর যে নন পার্সন আছে সে তো ওই যে শাহেদের কথা আসলো, এরকম অনেক সিস্টেম তানভীর শাহেদ সেগুলি তো আলাদা কথা। আর আপনি একেবারেই আপনি আননোন পার্সন, ইউ ডোন্ট হ্যাভ এনি লিঙ্ক, ইউ ডোন্ট হ্যাভ এনি কমিউনিকেশন উইথ এনিবডি, সো সেক্ষেত্রে কি ইউ হ্যাভ এ স্ট্রেংথ অফ নলেজ, সো সেগুলি আপনি এইভাবে এই প্রসেসে আপনি আগাতে পারেন, বিভিন্ন জায়গাতে প্রপোজাল সাবমিট করবেন। তো এটা তো একজনে হয় না, তো টিম ওয়ার্ক হিসেবে করলে হয়, কারণ আপনি একা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি রেডি করা তো এটা ডিফিকাল্ট হয়, একজন কারো হেল্প নিতে হয়, এর জন্য একটা টিম কয়েকজন ফ্রেন্ড মিলে হয়তো এই কাজগুলি করে থাকে, যে 2-3 জন ফ্রেন্ড মিলে এগুলি রেডি করে। তো এখানে অনেক মাথা খাটানোর বিষয় আছে, অনেক গ্রাউন্ড ওয়ার্ক আছে, তারপরে ব্রেইন স্টর্মিং আছে, আপনি যে আইডিয়াটা ডেভেলপ করবেন সেটা মার্কেটে যদি এক্সিস্টিং থাকে তাহলে তো হবে না, এটা সামথিং নিউ হতে হবে যেটি এই আইডিয়া কারোর কাছে নাই। তো এটি হলো বিষয়। তো এখন আমরা দেখবো এরপরে যে স্টেজেস অফ ফাইন্যান্সিং, যে আমরা এই কোম্পানিগুলি ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মগুলি যে ফাইন্যান্স করে থাকে তারা তো একবারে টাকাটা রিলিজ করে না, আমরা আগেই বলেছি। তো হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজেস অফ ফাইন্যান্সিং বাই ভেঞ্চার ক্যাপিটালিস্ট?
এখানে বই যাদের আছে দেখেন স্টেজেস অফ ফাইন্যান্সিং, এখানে 6টি স্টেজের কথা আছে। নাম্বার 1 সিড মানি স্টেজ, প্রথমে যে টাকাটি তারা দিবে এটিকে বলে সিড মানি। তো এই সিড মানি বলতে কোন স্টেজের কাজ? এখানে কনসেপ্ট এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তার মানে আপনি তো আইডিয়াটা শো করলেন, এরপরে প্রোডাক্টগুলি কি কি থাকবে সেই প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য অনেক গ্রাউন্ড ওয়ার্ক আছে। এখন যে প্রোডাক্টটা আপনি ডেভেলপ করবেন সেই প্রোডাক্টের অনেক কিছুই তো আছে। এই প্রোডাক্টটা আপনার প্যাকেজিং কি হবে, এই প্রোডাক্টের লোগো কি হবে, এটা ব্র্যান্ডিং কি হবে, তো এগুলি করার জন্য তো আপনার টাকা পয়সা দরকার নিয়ে কাজ করার জন্য। এটা প্রথমে যে টাকাটা দিবে, সো দ্যাট ইজ দ্য সিড মানি স্টেজ। সেকেন্ডলি স্টার্টআপ, এরপরে এই কাজটি যখন শেষ হয়ে যাবে, মানে প্রোডাক্ট ডেভেলপ হয়ে যাবে, মার্কেটিং শুরু করবেন, এই কাজটি যখন শেষ হয়ে যাবে এরপরে স্টেজে বা পরের ইনস্টলমেন্টে যে টাকা দিবে সেটি হলো স্টার্টআপ বলা হয়। এই স্টার্টআপ ফাইন্যান্সিং এ এটা উইদিন 1 বছরের মধ্যে এটা তারা দিয়ে থাকবে। এখানে আপনি কি করবেন? এখানে এই যে প্রোডাক্টটি আমরা ডেভেলপ করলাম এটা মার্কেটিং এবং এর এক্সপেন্ডিচার কি কি হবে যাবতীয় এই খরচগুলি করার জন্য এই স্টার্টআপ স্টেজে ফাইন্যান্সিং করা হয়ে থাকে। থার্ডলি ফার্স্ট রাউন্ড ফাইন্যান্সিং। ফার্স্ট রাউন্ড ফাইন্যান্সিং যখন আপনি সেলসে যাচ্ছেন, মানে প্রোডাকশন হয়ে গেল, এখন সেলসে যাবেন। সেলসে গেলে তো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তারপরে জেনারেল অনেক এক্সপেন্স, অনেক কিছুই থাকে, সেগুলি কিভাবে বিয়ার করবেন, এর জন্য আপনার এই অ্যাডিশনাল মানি দরকার, সেটা হলো ফার্স্ট রাউন্ড ফাইন্যান্সিং। দেন সেকেন্ড রাউন্ড ফাইন্যান্সিং, সেকেন্ড রাউন্ড ফাইন্যান্সিং এ আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য আপনাকে আরো টাকা পয়সা দরকার হবে, সেটি তারা দিবে। কারণ আপনি তো বিজনেসের একেবারে ইনিশিয়াল স্টেজে, এখন আপনি হাউস রেন্ট কিভাবে দিবেন, এমপ্লয়ীদের স্যালারি কিভাবে দিবেন, টাকা তো নাই আপনার কাছে, কেবল আপনি প্রোডাকশন শুরু করেছেন, তাহলে এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট কিভাবে হবে? তখন তারা যে সেকেন্ড রাউন্ডে যে ফাইন্যান্সিংটা করবে সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পারপাস। দেন ফিফথ হলো থার্ড রাউন্ড ফাইন্যান্সিং। তো এই থার্ড রাউন্ড ফাইন্যান্সিংটা কি? এখানে যে অ্যাট লিস্ট কোম্পানির টার্গেট হলো ব্রেক ইভেনে যাওয়া, এবং এই ব্রেক ইভেনে যাওয়ার জন্য যে ফাইন্যান্সিং দরকার এটাকে থার্ড রাউন্ড ফাইন্যান্সিং বলে। এবং ব্রেক ইভেন তো বুঝেন যে নো লস নো গেইন, এমন একটা স্টেজে যাওয়া। তো এই স্টেজে যাওয়াটা কি হলো থার্ড রাউন্ড ফাইন্যান্সিং এর, এখানে ফাইন্যান্সিং করা হয়ে থাকে। এটাকে অন্য নামে মেজনিন ফাইন্যান্সিংও বলা হয়ে থাকে। আরেকটি নাম আছে, সেটি হলো মেজনিন ফাইন্যান্সিং। নাম্বার 6 ফোর্থ রাউন্ড ফাইন্যান্সিং, এখানে কি হয়? এখানে ব্রিজ ফাইন্যান্সিং বলা হয়ে থাকে এই স্টেজকে। এখানে মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা পাবলিকে ট্রান্সফর্ম হয়ে থাকে, এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে যখন কনভার্ট হয় তখন আপনারা জানেন যে মার্কেটে তখন শেয়ার ইস্যু করতে পারে, এবং দে গো ফর পাবলিক ইস্যু। তো মার্কেটে শেয়ার ইস্যু করলে দে রেজ হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল শেয়ার ইস্যুইং এর মাধ্যমে, আইপিওর মাধ্যমে। তখন এই যে হিউজ ক্যাপিটাল রেজ হয়, এখান থেকে তখন ভেঞ্চার ক্যাপিটাল তাদের টোটাল ইনভেস্টমেন্ট নিয়ে দে এক্সিট দ্য ফার্ম। এই 6টি স্টেজে এই ভেঞ্চার ক্যাপিটাল ওরা কি করে থাকে? ফান্ডিং করে থাকে। তখন কোম্পানি আর ওই ওদের আন্ডারে আর থাকলো না, তখন এটি ইন্ডিপেন্ডেন্ট পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এটি অপারেট হবে। বুঝছেন? জি স্যার। তো এখন প্রশ্ন হলো, পাবলিকে কনভার্ট হয়ে গেল প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিকে কনভার্ট হলে এখন তো কিছু এখানে ফর্মালিটিস রয়েছে, হাউ টু ইনিশিয়েট দ্য পাবলিক লিমিটেড কোম্পানি। সেক্ষেত্রে ফর্মালিটিস গুলি কি কি? যে প্রথমেই আপনি একটা লাইসেন্স নেবেন। কোত্থেকে নেবেন? রুবেল সাহেবের সাথে যোগাযোগ করবেন নাকি? জি স্যার। বিএসইসি তে গিয়ে এখানে একটা লাইসেন্স নিতে হবে। তো এই লাইসেন্স নেওয়ার একটা প্রক্রিয়া আছে, ফর্ম নিতে হবে, তারপরে আপনার কোম্পানির নাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম, এগুলি সব রেডি করে তারপরে সাবমিট করবেন। তারপরে বিএসইসি তারা কি করবে? এটা ইনভেস্টিগেট করবে, একটা সময় নেবে। সময় নিয়ে ইনভেস্টিগেট করে তারা যদি অথেন্টিক মনে হয় সবকিছু ওকে, তারা আপনাকে লাইসেন্স দিবে যে আপনি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। এবং এটি পাওয়ার পরে
আপনি যখন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন বলা হয় এটাকে, এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন যখন পেয়ে গেলেন, তো তখন তো আপনার লাইসেন্স আছে। দেন আপনি কি করবেন, শেয়ার মার্কেটে গিয়ে এনলিস্টেড হবেন। শেয়ার মার্কেটে গিয়ে এনলিস্টেড হয়ে রেজিস্টার্ড হয়ে তারপরে শেয়ার ইস্যু করতে হবে। শেয়ার ইস্যু আবার কিভাবে করবেন, তারপরে একটি ব্যাংকের সাথে, ব্যাংক বলতে যারা শেয়ার ইস্যুইং যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং গুলি রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা যাবতীয় সবকিছু করে দিবে কিভাবে শেয়ার ইস্যু করতে হবে। তো এটি গেল আমাদের রেজিস্ট্রেশনের কাজ। রেজিস্ট্রেশনের কাজ এরপরে আমরা কি করব, শেয়ার ইস্যু করব। এখন শেয়ার ইস্যুইং এর জন্য যে মেথড গুলি রয়েছে সেটি আমরা দেখি। আইপিও এটি তো সবাই জানি আমরা, তাই না? জি স্যার। ওকে, তো এখন পাবলিক ইস্যুতে যখন যাব এখানে আমরা দেখব 20.3 যাদের বই আছে দেখেন 20.3 অল্টারনেটিভ ইস্যু মোর মেথডস। তো জেনারেল ক্যাশ অফার এন্ড রাইটস অফার, দুই রকমের অফার রয়েছে। জেনারেল ক্যাশ অফার বলতে গোয়িং টু পাবলিক এন্ড ইস্যুইং শেয়ার এগেইনস্ট ক্যাশ। তো সবাই ক্যাশ দিয়ে শেয়ার কিনবে, এটা হলো ক্যাশ অফার। আর রাইটস অফার তো অফারিং শেয়ার টু দ্য এক্সিস্টিং শেয়ার হোল্ডার, দ্যাট ইজ দ্য রাইট অফার। তো এটি তো শুরুতে রাইট অফার করা হয় না, শুরুতে ক্যাশ অফার করা হয় যেটিকে আমরা আইপিও বলে থাকি। এবং এই ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইস্যুইং শেয়ার টু দ্য পাবলিক as it is the new company, new firm and new introduced firm in the public limited company arena, so they will introduce their share to the public এবং এটা আইপিওর মাধ্যমে এটি হয়ে থাকে। আর যেগুলি এক্সিস্টিং শেয়ার হোল্ডার যাদের আছে, মানে অলরেডি মার্কেটে অনেকদিন ধরে আছে, মার্কেটে আউটস্ট্যান্ডিং শেয়ার রয়েছে, এই কোম্পানিগুলি যদি আবারও নিউ শেয়ার ইস্যু করতে চায় সেটিও ওয়ান কাইন্ড অফ আইপিও, কিন্তু ওটাকে আইপিও না বলে সিজনড ইস্যু বলা হয়, সিজনড ইকুইটি অফারিং। বুঝছেন? সিজনড ইকুইটি অফারিং কি, যে কোম্পানিগুলি নতুন না কিন্তু শেয়ারটা নতুন, সো ইট ইজ অলসো আইপিও, কিন্তু এটি হলো সিজনড ইস্যু, সিজনড ইকুইটি অফারিং। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে একটা হলো আনসিজন আর একটা হলো সিজন। আনসিজনটা হলো আইপিও, আর সিজন তো আমরা বললাম যে অলরেডি যে কোম্পানিগুলি মার্কেটে আছে তারা যদি নতুন শেয়ার ইস্যু করতে চায়, যেহেতু পেইড আপ ক্যাপিটাল তো আর অথরাইজড ক্যাপিটাল সেম না, অথরাইজড অনেক বেশি আছে, তো পেইড আপ ক্যাপিটাল কম আছে, তো আরো নতুন আরো কিছু শেয়ার ইস্যু করবে, তখন আইপিও তে আসবে। তো এই আইপিও হলো কি, সিজন ইকুইটি অফারিং। তাহলে আমরা প্রথমে বললাম ক্যাশ অফার এন্ড রাইট অফার। ক্যাশ অফারটা কি বলেন, ক্যাশ অফার কি? Selling share to all interested investors or to the public, এটি হলো ক্যাশ অফার। আর রাইট অফার কি? Selling share to the existing shareholders on priority basis, এটি হলো রাইট অফার। মানে যারা অলরেডি শেয়ার হোল্ডার আছে তাদের কি আমরা আগে শেয়ার অফার করব, তারা যদি না নেয় তারা সেটি পরে আমরা চিন্তা করব, তারা না নিলে তারা এটা অন্য কাউকে রাইট সেল করে দিবে। তো এটা হলো রাইট অফার। আর এই ক্যাশ অফারের ক্ষেত্রে আমরা বললাম আনসিজনড এন্ড সিজনড। তার মানে আইপিওটা হলো আনসিজনড when the new company, new public limited company introduce share in the market for the first time, that is the IPO, and when the existing company issue new share, this is another kind of IPO, that is seasoned issue. মনে থাকবে? জি স্যার। ওকে, ফাইন। এন্ড ক্যাশ অফার কিভাবে হয় এটি প্রসেস আছে, যেটি আমাদের ওই যে বন্ড প্রেজেন্টেশনে তো আমরা কিছুটা আলাপ করেছি। বন্ড তো ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি, তো শেয়ার ও সিকিউরিটি, তো এখন এই একই প্রসেসই হয়ে থাকে এগুলি। তো সেক্ষেত্রে কি হতে পারে যে আপনি কন্ট্যাক্ট করলেন কোনো একটা ইনভেস্টমেন্ট ব্যাংকারের সাথে, এদেরকে আমরা মার্চেন্ট ব্যাংকও বলে থাকি। এরা কারা? এরা হলো ফাইন্যান্স কোম্পানি। এই ফাইন্যান্স কোম্পানিকে মার্চেন্ট ব্যাংকও বলা হয়। তো এরা
কি করবে, আপনার শেয়ারগুলি ইস্যু করে দিবে, বিকজ ইউ ডোন্ট নো দ্য প্রসেস অফ ইস্যুইং শেয়ারস, অল দ্য ফর্মালিটিজ, ইস্যুইং এভরিথিং দে উইল ম্যানেজ। তো এখন প্রশ্ন হলো, আপনার শেয়ার আপনি মার্কেটে সেল করবেন, এটা ওই মার্চেন্ট ব্যাংক করে দিলে তার বেনিফিটটা কি? সে যাবতীয় প্রসেস সবকিছু করবে। এখানে কয়েকটি সিস্টেম রয়েছে যে আপনার শেয়ারগুলি আপনার কাছ থেকে কিভাবে নিবে এবং কিভাবে সেল করবে, এবং কয়েকটি মেকানিজমের মধ্যে একটি মেকানিজম হলো ফার্ম কমিটমেন্ট। ফার্ম কমিটমেন্টটা কি, যে এই যে আপনার মার্চেন্ট ব্যাংক সে আপনার কাছে কমিটমেন্ট দিল যে আপনার শেয়ারগুলি সেল করে দিব, এবং আমি নিয়ে নিলাম, আমি সেল করে দিব, এবং কত দামে নিবে সেগুলি তো আগে বলা থাকবে। এগুলি যদি সেল না হয় তাহলে লায়াবিলিটি আমার, আমি নিজে নিয়ে নিব বা যেমনি পারি আমি সেল করে দিব। এটা হলো ফার্মস কমিটমেন্ট। ওকে, মানে মানে আপনি হচ্ছে আন্ডাররাইটারের মতো। আন্ডাররাইটারই তো, এই আন্ডাররাইটার এরাই তো আন্ডাররাইটার, জি আন্ডাররাইন মার্চেন্ট ব্যাংক এরাই আন্ডাররাইটার, যাদেরকে আমরা বললাম ইনভেস্টমেন্ট ব্যাংকার বা মার্চেন্ট ব্যাংক বললাম, মার্চেন্ট ব্যাংক। এরাই আন্ডাররাইটার। জি স্যার। তো এখন এরা এই ফার্মস কমিটমেন্ট এই মেথডে যদি যাই আমরা, সেক্ষেত্রে তারা কমিটমেন্ট মেনটেন করবে এবং শেয়ার ইস্যু করে দিবে। আরেকটি হলো বেস্ট এফোর্ট, এক্ষেত্রে তারা দে উইল ট্রাই দেয়ার বেস্ট টু সেল ইউর সিকিউরিটি, ইফ ইট ইজ আনসোল্ড দেন দে উইল গিভ ইউ ব্যাক, যে আপনার শেয়ার চেষ্টা করেছি বিক্রি হয়নি, আপনি এখন ফেরত নেন বা যা করার করেন। এটি হলো বেস্ট এফোর্ট। এক্ষেত্রে আপনার যতগুলি শেয়ার আপনি মার্কেটে ইস্যু করতে চান, সেটি যদি সেল না হয় সেই লায়াবিলিটি কিন্তু ওরা নেবে না, এটা হলো আপনার লায়াবিলিটি তখন। আর একটা হলো ডাচ অকশন। অকশন বলতে ওই আমরা বিডিং নিয়ে আলাপ করলাম না এসে বন্ডের ক্ষেত্রে, বন্ডের ক্ষেত্রে যেটা বিডিং বলেছিলাম ওইটাই হলো অকশন। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যারা বিডার আছে তারা অকশনে গিয়ে বিড করে, এবং এই বিডারদের মধ্যে থেকে হাইয়েস্ট বিডার, লোয়েস্ট বিডার এগুলি সিরিয়াল করে তারপরে কাদেরকে আমরা দিব সেটা ভাগ ভাগ করে তাদেরকে দেয়া হয়। এটি হলো ডাচ অকশন আন্ডাররাইটিং। তো এর মাধ্যমে আমরা শেয়ার ইস্যু করে ফেললাম। তো শেয়ার ইস্যুইং এর কাজ শেষ। তো মানে কোম্পানি এখন ফুল ফ্লেজে বিজনেস করে যাচ্ছে। তো বিজনেস করলে তাহলে কি হবে, কখনো তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, এই ডিভিডেন্ড আবার ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে, যেগুলি আমরা প্রেজেন্টেশনে অলরেডি শিখে ফেলেছি, ওইটার আলাপ করতে হবে না। তো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে, অথবা কি দিতে পারে, স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড। তো স্টক ডিভিডেন্ড মানে কি, ক্যাশ না দিয়ে এর এগেইনস্টে শেয়ার ইস্যু, শেয়ার দিয়ে দিবে। এবং কখনো কখনো কোম্পানি রাইট শেয়ারও ইস্যু করতে পারে। রাইট শেয়ার কিভাবে ইস্যু করে, এটার মানে কি, এগুলি ডিটেইলস আমরা পরের ক্লাসে শিখবো। আজকে এই ডিভিডেন্ড পর্যন্ত আমরা শেষ করলাম। এখন আপনারা না বুঝলে কোশ্চেন থাকলে বলেন। আমরা কিন্তু সিরিয়ালি অন বাই অন আলাপ করেছি, আপনার কিছুই নাই আইডিয়া আছে সেখান থেকে শুরু করেছি, এবং সেটা কিভাবে বিজনেসটা ফর্ম করবেন, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মের কাছে যাবেন, তারা হেল্প করলো, বিভিন্ন স্টেজে ফাইন্যান্স করলো, কোম্পানিটা দাঁড়ালো, তারপরে এই কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেডে কনভার্ট হলো, তারপরে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম তাদের ইনভেস্টমেন্ট নিয়ে এক্সিট করলো, এখন এটি একটি ফুল ফ্লেজ কোম্পানি, এবং তারা কিভাবে আইপিও তে যাচ্ছে সেগুলি আমরা আলাপ করলাম। এবং বিজনেস যখন রানিং থাকবে, প্রতি বছরই তারা ডিভিডেন্ড দিবে, এজিএম করবে, এগুলি চলবে। এবং এর পরের গল্প, পরের কাহিনী আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন না বুঝলে বলেন, কোশ্চেন থাকলে বলেন। বুঝছেন কি? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার এখন দেখা যাচ্ছে স্যার প্রত্যেকটা ব্যাংকে, যে সাপোজ ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড বা প্রবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এভাবে স্যার প্রত্যেকটা ব্যাংকে একটা সিকিউরিটিজ আলাদা একটা সেক্টর করছে। তারা কি স্যার শুধুমাত্র তাদের ব্যাংকের শেয়ার গুলো লেনদেন করে, নাকি অন্য কিছু করে? না, তারাই এই যে আমরা যাদেরকে বললাম ইনভেস্টমেন্ট ব্যাংক, ওরাই ইনভেস্টমেন্ট ব্যাংক, ওরাই ভেঞ্চার, মানে ওরাই আন্ডাররাইটার,
ওরা শুধু নিজের ব্যাংক না, এটা হলো ওই ব্যাংকের একটা সিস্টার কনসার্ন, এই কারণে ওই ব্যাংকের সাথে নামের মিল আছে, কিন্তু তারা একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি, জি স্যার। এবং তারা শুধু ওই ব্যাংকের না, সব ব্যাংকের বা সব কোম্পানির শেয়ারই তারা ডিল করে থাকে। সব স্যার ব্যক্তি বা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, কোম্পানি সব স্যার। ব্যক্তি, ইন্ডিভিজুয়াল না, ইন্ডিভিজুয়াল ব্যক্তি হোক, স্যার এটা individual ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তি হোক। কোম্পানি স্যার, ওই কোম্পানির পক্ষ থেকে স্যার আমাদের ব্যাংক, আমাদের ব্রাঞ্চ থেকে আবার ডিএসসি তে একটা ইয়ে দিতে হয়, ব্যাংক গ্যারান্টি দিতে হয়। দিতে হ্যাঁ। ওটা individual আলাদাভাবে রান হয়, ওখানে সবকিছু আলাদাভাবে হয়ে থাকে, কিন্তু যেহেতু সিস্টার কনসার্ন এই কারণে নামের মিল আছে। স্যার এইগুলোকে স্যার আন্ডার রাইটার বা মার্চেন্ট ব্যাংক বা এগুলো সব আলাদা আলাদা নিতে হয়, একই আলাদা কথা। রেজিস্ট্রেশন করে নিতে হয়। একই কথা, কিন্তু আন্ডাররাইটার, মার্চেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক এগুলি সিনোনাইম। স্যার সিনোনিম আন্ডাররাইটার, মার্চেন্ট ব্যাংক, তা একটা কি বলছেন? আন্ডাররাইটার ইনভেস্টমেন্ট ব্যাংক। ও ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মার্চেন্ট ব্যাংক একই সেম। স্যার এখানে একটা বিষয় হচ্ছে, কোন একটা কর্পোরেশন যখন স্যার লিমিটেড কোম্পানি যাচ্ছে বা আইপিও সার্ভিস আসছে, তখন এই এসইসি থেকে কি স্যার ওই মার্চেন্ট ব্যাংক বা আন্ডাররাইটারকে কি স্যার নির্দিষ্ট করে দেয়, নাকি যে কোন একটা চাইলে যেতে পারে? ওটা তো কোম্পানি সিলেক্ট করবে, কোম্পানি সিলেক্ট করে আপনি আইপিও তে যাচ্ছেন, তখন সেখানে হয়তো নাম উল্লেখ করতে হবে আপনার, যে আপনি কার মাধ্যমে এই কাজটি করবেন। আপনি যখন এই আইপিওর জন্য অ্যাপ্লাই করবেন, ওখানে পুরো আইপিওর প্রসেসটা বলতে হয়, তো সেখানে কোন আন্ডাররাইটারের মাধ্যমে করবেন সেগুলি নাম উল্লেখ করতে হয় অটো, যেহেতু প্রসেসের মধ্যেই ওটা থাকে, এবং এটা আগে থেকেই আপনার ডিল করতে হবে তাদের সাথে কমিউনিকেট করে, এবং সে আপনার শেয়ারগুলি ইস্যু করে দিবে, আপনার তো সার্ভিস চার্জ দিতে হবে। তবে সেই ফ্লোটেশন কস্ট বা সার্ভিস চার্জ কত দিবেন এগুলি তো আগে নেগোশিয়েট করে আপনার মানে কোম্পানি আর ওই আন্ডাররাইটারের মধ্যে আগে নেগোসিয়েশন হতে হবে। এটা আপনি উইলিংলি যে কোনো মার্চেন্ট ব্যাংকের সাথে করতে পারেন, আপনার সেটা এটা বিএসসি বা ডিএসসি রা সিলেক্ট করে না। যেমনি কিছুদিন আগে রবি শেয়ার ইস্যু করলো না, রবি তো নতুন আসছে মার্কেটে, তো তারাও তো এটা এই তারা করলো কি আইডিএলসির মাধ্যমে বোধহয়। স্যার বলছিলাম কি, ব্যাংকগুলো স্যার এই যে সেক্টরটা তো ওপেন করছে মেবি বিগত কয়েক বছরের মধ্যে, তাহলে তার আগে করছিল কারা এই ব্যাংক করার আগে? কোন সেক্টরটা? এই যে ওই ব্যাংকের সিস্টার কনসার্ন যে, স্যার জি স্যার এগুলো তারা মার্কেট আসার আগে? হ্যাঁ এর আগে আপনার যেগুলি ছিল আলাদা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ফাইন্যান্স কোম্পানিগুলি আছে না, ফাইন্যান্স কোম্পানিগুলি এখনো আছে তো, এই তো ফাইন্যান্স কোম্পানিগুলি তো লঙ্কা বাংলা এই ফাইন্যান্স কোম্পানিগুলি এরাও মার্চেন্ট ব্যাংক, মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরাও মার্চেন্ট ব্যাংক, তো এরাও এই কাজগুলি করে। তো এবং আরো আগে যদি আমরা চিন্তা করি, এগুলিও যখন ছিল না তখন কমার্শিয়াল ব্যাংকেরই আলাদা উইং যারা এই মার্চেন্ট ব্যাংক হিসেবে ফাংশন করতো। তো এবং মানে এইগুলি আসার আগে, সিস্টার কনসার্ন গুলি আসার আগে আপনার ফাইন্যান্স কোম্পানিগুলি তো, এখন তো অনেক ফাইন্যান্স কোম্পানি, এগুলি তো এত ছিল না আগে, তো ওরা যখন আসলো তখন এরা করতো, এবং পরবর্তীতে তো এখন আন্ডাররাইটারের অভাব নাই। এখন প্রশ্ন হলো, আপনি একজন ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার, আপনি শেয়ার কিনবেন, আপনি কার কাছে যাবেন? যে কোনো ব্রোকার হাউস, সিকিউরিটি হাউস আর কি, সেটা যে কোনো ব্যাংকের কনসার্ন হতে পারে বা যে কোনো ইন্ডিভিজুয়াল যে কোনো ব্রোকার হাউস হতে পারে। এখানে হলো একটা হলো ব্রোকার আর একটা হলো ডিলার, দুটো বিষয় আছে। স্যার ব্রোকার ডিলার হলো, কিন্তু এরা ম্যাক্সিমাম একসাথে দুটো লাইসেন্স নিয়ে একসাথে ওরা কাজ করে। এটা হতে পারে যে একই সাথে ব্রোকার একই সাথে ডিলার। ওরা নাই যেহেতু কাজে ডিস্টার্ব করে, তো এই জন্য ওরা একসঙ্গে নিয়ে নেয়, যাতে করে কাজটা না থাকে, পেন্ডিং না থাকে, কোনো ডিস্টার্ব না হয়, সেজন্য ম্যাক্সিমাম ওরা একই সঙ্গে দুটো লাইসেন্স নিয়ে নেয়। জি, তো তাহলে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে আপনি যাবেন কার কাছে? ব্রোকারের কাছে যাবেন। বিভিন্ন জায়গাতে দেখবেন ব্রোকারেজ হাউস এগুলি লেখা থাকে না, হ্যাঁ এদের কাছে যাবেন, বা এই যে সিস্টার কনসার্ন যাদের কথা বললাম এদের কাছে যাবেন, তো তারাই আপনাকে বলে দিবে কত শেয়ার কিনবেন, কিভাবে কিনবেন, প্রসেস কি, ভিউ অ্যাকাউন্ট করেন, যাবতীয় সবকিছু সিস্টেম বলে দিবে। ইজ দ্যাট ওকে? এখানে কেউ আছেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে? ভয় লাগে
এজন্য শেয়ার ইনভেস্ট করি না। কেউ কেউ নাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন এরকম? স্যার করিনি স্যার এরকম। স্যার ইচ্ছা করে কিন্তু ভয় লাগে। ভয় লাগলে তো তাহলে আপনি ইনভেস্ট করতে পারবেন না, এটা রিস্ক রিস্ক সুলতান স্যারের সাথে কথা বলেন, স্যার ঢুকাই দিবে, কিন্তু তাদের ভয় লাগে। স্যার নিতে তো 2 কোটি লস আছে। না স্যার টোটাল দান স্যার অনেক আছে। যারা অনেক রিস্ক কিছু নিতে চায় না তারা তো আর যাবে না, স্বাভাবিক। রিস্ক অ্যাভার্স ইনভেস্টর, রিস্ক টেকার, কয়েক ধরনের ইনভেস্টর আছে তো। মানে আপনি যদি রিস্ক লাভার হন, রিস্ক অ্যাভার্স হন, তাহলে হয়তো যেতে পারেন। আর যদি এমন হয় শেয়ার মার্কেটে গেলে আপনার প্রেসার বেড়ে যাবে, টেনশনে ঘুম আসবে না, তাইলে এদিকে না যাওয়াই ভালো। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। শেয়ার মার্কেট তো আপ ডাউন করে আর কি। কিন্তু সব যদি ব্লু চিপ হয় তাইলে তো আপনার ভালো। আছে স্যার? আপনার আছে? আজকে রায়হানা প্রেজেন্ট করলো না ব্লু চিপ, স্যার জি স্যার। যে কোম্পানিগুলি খুব ভালো পারফর্ম করে, সেগুলিতে শেয়ার কিনলে তখন লস হওয়ার চান্স কম থাকে। ওকে ফাইন, তো আজকে তাহলে আমরা এ পর্যন্ত রাখলাম। তাহলে জি স্যার। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ যারা বাকি থাকবেন তারা প্রেজেন্ট করবেন, এবং এই চ্যাপ্টারটাও আমরা শেষ করব ইনশাআল্লাহ। আর তারপরে ক্লাসে গিয়ে আমরা ক্লাস টেস্ট নিব জি স্যার। ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। ওকে, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।